মহা ফাপড়ে আমাদের রাজ্যের সিপি বিনীত গোয়েল এবং চিন্তা বাড়ল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন এ কথা বলছি তার কারণ আপনারা জানেন, আরজি করকে কেন্দ্র করে যা যা আন্দোলন ঘটেছে তার মধ্যে এখনো পর্যন্ত 3টি আন্দোলন কার্যত দাগ কেটে গিয়েছে। প্রথমটা 14ই আগস্টের দিন আপনারা জানেন, যেভাবে রাত দখলের কাহিনী লেখা হয়েছে, পশ্চিমবঙ্গের ইতিহাসে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছিল সেটা। দ্বিতীয় আন্দোলন মনে রয়েছে ডার্বি ম্যাচকে কেন্দ্র করে, যে ইস্টবেঙ্গল মোহনবাগান একে অপরের চিরশত্রু, সেখানে একজন মোহনবাগানের সমর্থক ইস্টবেঙ্গলের সমর্থককে কাঁধে তুলে সকলেই জাস্টিস ফর আরজি করে গলা মিলিয়েছিল, যেটা একেবারেই পশ্চিমবঙ্গের ইতিহাসে বেনজির। এবং তৃতীয়টা আপনারা অবশ্যই জানেন, নবান্ন অভিযান আন্দোলন। বিগত দিনে বেশ কয়েকটি নবান্ন অভিযান আমরা আন্দোলন দেখেছি, বা মহাকারণ অভিযান আন্দোলন আমরা দেখেছি বামফ্রন্টের সময়ে, কিন্তু ছাত্র সমাজের ডাকা একটা নবান্ন ঘেরাও আন্দোলন, এবং সেখানে ছাত্র সমাজের যারা ডাক দিয়েছিলেন তাদেরকে আগেই গ্রেপ্তার করে অভিমুখটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও পুলিশের একেবারেই 100% এফর্ট দেওয়া সত্ত্বেও সেদিনকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ রাস্তায় নেবে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দিয়েছিলেন যে এই আরজি কর ইস্যুটা কোনো একটা অন্যান্য ইস্যুর মতো সময়ের বা কালের সাপেক্ষে ধামা চাপা পড়ে যাবে, এমন ভাবাটা বোধহয় অত্যন্ত ভুল। এই 3টি আন্দোলন এখনো পর্যন্ত দাগ সৃষ্টি করেছে। এছাড়াও পলিটিক্যাল যারা দলগুলি রয়েছে তাদের নিজেদের মতো করে আন্দোলন করছেন বটে, কিন্তু সাধারণ মানুষের এই 3টি আন্দোলনের কাছে সেগুলো একেবারেই ম্রিয়মান। এবং আজকে আপনাদের এই পর্বে বলবো চতুর্থ আন্দোলনের কথা, যে আন্দোলনটা আমার মনে হয় আরো একবার দাগ কাটতে পারে এবং চাপে রাখতে পারে বিনীত গোয়েলকে, যাকে চাপে রাখাটাই বোধহয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যারা সাধারণ মানুষ তারা সকলেই চাইছেন এই বিনীত গোয়েলের ওপর চাপ বৃদ্ধি করতে, এবং হয়তো মুখ্যমন্ত্রীরও কপালে ভাঁজ পড়বে। আপনারা জানেন যে রাজনৈতিক কোনো কর্মসূচি নয়, একেবারেই আরজি করের আন্দোলনরত ডাক্তার পড়ুয়ারা তারা সিদ্ধান্ত নিয়েছেন সম্ভবত এই সোমবার দিনই তারা লালবাজার ঘেরাও আন্দোলন করবেন। এবং তাদের দাবিটা কি? তাদের দাবি হচ্ছে বিনীত গোয়েলের পদত্যাগ। ভাবতে পারছেন, ডাক্তাররা যারা উই ওয়ান্ট জাস্টিস বলছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন আমার স্বর আর ওদের স্বর তো একই, কিন্তু আজকে দেখুন যেভাবে পরিস্থিতি এগিয়েছে, যেভাবে একের পর এক পুলিশের অদক্ষতার সামনে এসে গিয়েছে, কিভাবে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে, আর কেউ বুঝুক না বুঝুক অন্তত পেটে বিদ্যা থাকা ডাক্তাররা, আন্দোলনরত ডাক্তাররা খুব ভালোভাবে বুঝতে পারছেন। হ্যাঁ, তারা রাজনৈতিকভাবে মুখ খুলতে পারছেন না এবং সেটা খোলাটারও কোনো দরকার নেই, কিন্তু তারা বুঝতে পারছেন অন্তত কোন প্রশাসনিক দল বা কোন রাজনৈতিক দল সত্যি সত্যি জাস্টিস চাইছেন আর কারা নাটক করছেন সেটা বোধহয় তারাও বুঝতে পেরেছেন। সেই কারণেই দেখুন তাদের আন্দোলন কিন্তু এবার বিনীত গোয়েলকে কেন্দ্র করে তার ইস্তফাকে দাবি করে একেবারেই লালবাজার অভিযান। নিশ্চিতভাবে তারা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এই মুহূর্তে চাইতে পারেন না, হয়তো মনে মনে কেউ চাইতে পারেন, তার কারণ তারা যদি এটা চেয়ে বসেন তাহলে সম্পূর্ণরূপে এটা একটা তৃণমূলকে একটা অস্ত্র দিয়ে দেওয়া হয়ে গেল, এই তো দেখলেন ওরা সবাই বিজেপির, এটা পুরো রাজনৈতিক। সেই জন্য নিশ্চিতভাবে তারা তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে পারবেন না, কিন্তু তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই প্রশাসনিক দায়িত্বে থাকা, পুলিশের দায়িত্বে থাকা নগরপাল বিনীত গোয়েলের কাছে জবাবদিহি যেহেতু করেও তারা পাননি, তাই তার পদত্যাগ তারা দাবি করতেই পারেন এবং সেদিকেই তারা অগ্রসর হচ্ছেন। যেটা আমি আপনাদের 3টি আন্দোলনের কথা বললাম, আর এই সোমবার সম্ভবত যে আন্দোলনটি হতে চলেছে এটিও কিন্তু চতুর্থ আন্দোলন হিসেবে একেবারেই একটা দাগ কাটতে পারে, সেদিকেও কিন্তু আমাদের নজর থাকতে হবে। আপনাদের সেই তথ্য আমি তুলে ধরবো, কিন্তু আজকে আপনাদের সামনে বলবো যে কেন এই বিনীত গোয়েলকে নিশ্চিতভাবে এর উপর চাপ বাড়ানো উচিত। এনারা 4 দিন সময় পেয়েছিলেন এবং যে 4 দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনা যখন ঘটছে তার প্রত্যেকটা মিনিট, অর্থাৎ তার প্রথম মিনিটটা যত গুরুত্বপূর্ণ, দ্বিতীয় মিনিটটা আরো একটি কম গুরুত্বপূর্ণ, তৃতীয় মিনিটটা আরো একটু কম গুরুত্বপূর্ণ। তার কারণ প্রথম মিনিটে যা যা পাওয়ার কথা, যত সময় পেরিয়ে যাবে সমস্ত কিছু হারিয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকবে। তাই যারা 4 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সময় পেয়েছিলেন তারা কিভাবে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন এই নিয়ে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক তো আপনারা শুনছেন, কিন্তু আজকে আপনাদের দেখাবো, আজকে আপনাদের নতুন কিছু তথ্য শোনাবো, যে তথ্যগুলো এতদিন ধরে আমরা বলে এসেছি বা আপনারা মিডিয়াতে শুনেছেন সেগুলোতে আপনারা তো জেনেছেনই, কিন্তু সেগুলো আর নতুন করে আজকে আপনাদের বলছি না, আজকে নতুন কিছু আপনাদের তথ্য দিচ্ছি, সেটা একটু শুনুন আপনারা মন দিয়ে। এবং এটা আমি একেবারে নির্দিষ্ট তথ্য বা সূত্র থেকেই কিন্তু পেয়েছি, সংবাদ মাধ্যমেও কিন্তু আমি ভেরিফাই করেছি। আজকে যে তথ্যগুলো আপনাদের দেব
যে দেখুন সিবিআই তো তদন্ত করছে, সেই নারকীয় ঘটনা ঘটার 22 দিন পেরিয়ে যাওয়ার পরেও সিবিআই কতটা অগ্রসর হলো সেই তথ্য খুব ভালোভাবে জানা না গেলেও বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্র ধরে যেটা আমি জানতে পাচ্ছি, যেগুলো আপনাদের সামনে আজকে জানাবো, সেগুলো চমকে যাওয়ার মতো কিন্তু তথ্য। সম্ভবত আগামী 5 তারিখে সুপ্রিম কোর্টের যে শুনানি রয়েছে, সিবিআই সেখানে গিয়ে কিছু খোলসা করে বলতে পারেন। আপনাদের শোনাবো কি কি তথ্য পেয়েছি, তার আগে শোনাবো বিরোধী দলনেতা এই প্রসঙ্গে ঠিক কি বলেছিলেন, এইখানটাই আপনাদের শুনিয়ে দিই, শুনুন। সিবিআই অফিসাররাও সবাই যে একেবারে ম্যানেজ হয় না তা নয়, কিন্তু যেহেতু কোর্ট মনিটরিং, যেহেতু আমার হাই রিগার্ড আছে ইনভেস্টিগেটিং এজেন্সির উপরে, আমার বিশ্বাস 5 তারিখে যখন তারা স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেবে, তারা আসল সত্যটা বলতে পারবে এবং তাতে একজন যুক্ত না একাধিক যুক্ত সরাসরি কারা, চক্রান্তকারী কারা, এই বিষয়টাও তারা সামনে আনবেন। আর যদি মমতা ব্যানার্জির পুলিশের হাতে 5 দিন থাকার সময় এভিডেন্স লোপাট হয়ে থাকে, সেটাও তারা জানাবেন। একটু ওয়েট করা ভালো, যেহেতু সুপ্রিম কোর্ট মনিটরিং করছে নিজে, অনারেবল চিফ জাস্টিসের লিডারশিপে ফিমেল জাজেস, সিনিয়র জাজেস, তা কনফিডেন্সটা রাখা উচিত। কনফিডেন্স ভেঙে দেওয়ার কোনো কারণ নেই। সিবিআই যা তদন্ত করছে, তারা এখনো পর্যন্ত বেশ কিছু তথ্যের উত্তর পেলেও অনেক কিছু উত্তর কিন্তু এখনো পর্যন্ত তাদের অজানা, এবং তারা মনে করছেন যে ওই ঘটনা ঘটে যাওয়ার পর সত্যি সত্যি তথ্য প্রমাণ লোপাটের জন্য যা যা বন্দোবস্ত করার কথা, সেগুলো কিন্তু পরিষ্কারভাবে বন্দোবস্ত করা হয়েছে। সম্ভবত এই নিয়ে তারা একটা রিপোর্টও জমা দিতে পারে সুপ্রিম কোর্টের আগামী শুনানির দিন। তারা কি বলছে? প্রথম তারা যে যুক্তিটা বলছে, যে একটা খুনের মতো বা ধর্ষণের মতো ঘটনা ঘটে যাওয়ার পর, একটা ক্রাইম ঘটে যাওয়ার পর যে ফরেনসিক বিভাগ আসে, সেই ফরেনসিক বিশেষজ্ঞরা দু ধরনের হয়। একটা হচ্ছে মেডিসিন ফরেনসিক বিশেষজ্ঞ, আর একটা হচ্ছে যারা গবেষক ফরেনসিক বিশেষজ্ঞ। অর্থাৎ যারা মেডিসিন ফরেনসিক বিশেষজ্ঞ তারা কিন্তু ডাক্তার হয়, এবং বডি থেকে তথ্য প্রমাণ সংগ্রহের জন্য ওই মেডিসিন ফরেনসিক বিশেষজ্ঞ তারাই কিন্তু কাজটা করে থাকেন। আর বডির বাইরের রুম থেকে যদি কোনো তথ্য সংগ্রহ করতে হয়, তাহলে সেটা গবেষক ফরেনসিক বিশেষজ্ঞ সেই সমস্ত নমুনা সংগ্রহ করে। অর্থাৎ যারা গবেষক ফরেনসিক বিশেষজ্ঞ তারা কিন্তু বডি থেকে নমুনা সংগ্রহ করেন না, কিন্তু এক্ষেত্রে তাই হয়েছিল। আমাদের এই রাজ্য প্রশাসনের নেতৃত্বে যারা ওই বডি থেকে নাকি যে ফরেনসিক বিশেষজ্ঞরা ওই বডি থেকে তথ্য সংগ্রহ করেছিলেন, তারা কেউ ডাক্তার ছিলেন না, তারা গবেষক ছিলেন কিন্তু ডাক্তার ছিলেন না। সিবিআই এর প্রশ্ন হচ্ছে এটা একেবারে নিয়ম মাফিক করা উচিত নয়, তাদের এখতিয়ার নেই বডি থেকে এটা কালেক্ট করার, অথচ সেটাই নাকি করানো হয়েছে বলে অন্তত সূত্র থেকে জানা যাচ্ছে। বুঝতে পেরেছেন? অর্থাৎ একজন চিকিৎসক ফরেনসিক বিশেষজ্ঞ তিনি যা যা পরিমাণে তথ্য সংগ্রহ করতে পারতেন, যা যা বৈশিষ্ট্য তিনি দেখতে পারতেন, একজন নর্মাল ফরেনসিক বিশেষজ্ঞ সেটা করতে পারেন না, অথচ তাকে দিয়েই কাজটা করানো হয়েছিল। উদ্দেশ্যটা কি সিবিআই এখনো কিন্তু খুঁজে পায়নি। এছাড়াও আপনারা জানেন যে রাতের বেলায় কিন্তু পোস্টমর্টেম করা হয়েছিল, যেটা করাটা একেবারেই উচিত নয়। তার কারণ অনেক আঘাত থাকতে পারে বা অনেক কিছু চিহ্ন থাকতে পারে যেটা রাতের আলোতে একেবারেই দেখা যায় না, দিনের আলোতে সেটা স্পষ্ট হয়। তাই একেবারেই নিয়ম থাকা সত্ত্বেও সন্ধ্যা 6টার পর কিন্তু পোস্টমর্টেম করা হয়েছিল, যেটা একেবারে অন্যায়। এবং সিবিআই তরফ থেকে আরো জানা যাচ্ছে যে সম্প্রতি আপনারা দেখেছেন একটা ভিডিও প্রকাশ্যে এসেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সেমিনার হলের মধ্যে যেদিন ঘটনাটা ঘটেছে ওই দিন সেমিনার রুমের মধ্যে ঠিক করছে ভিড়। সেখানে সমস্ত ডাক্তাররা, এমনকি আইনজীবী, ফরেনসিক বিশেষজ্ঞ সকলেই সেই সেমিনার হলের মধ্যে ছিল। সিবিআই বলছে যে এই ধরনের ঘটনায় দোষীদের পায়ের ছাপ বা হাতের ছাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেহেতু সেখানে একটাই দরজা ছিল, তাই সমস্ত মানুষ ওই দরজা মারিয়ে চলে গিয়েছিল, যেহেতু তাই সমস্ত হাতের ছাপ বা পায়ের ছাপ যেগুলো এই তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারত, সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে গিয়েছে। এবং সিবিআই এর প্রশ্ন এখানে হচ্ছে যে যারা ওখানে উপস্থিত ছিলেন, ডাক্তার থেকে আইনজীবী, এমনকি ফরেনসিক বিশেষজ্ঞরা, তারা কিন্তু এই ব্যাপারটা সকলেই জানতেন। এমনটা নয় যে তারা ভুল করে চলে গিয়েছিলেন, তারা কিন্তু সকলেই জানতেন যে এটা করা উচিত নয়। তা সত্ত্বেও কেন তারা গিয়েছিলেন, কে তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিল? সিবিআই এর কিন্তু এই সন্দেহটা হয়েছে যে এইখানে প্রমাণ লোপাট করা হয়ে থাকতে পারে। এবং সিবিআই আরো একটা প্রশ্ন তুলেছে, আপনারা হয়তো সহমত পোষণ করবেন, যে সিবিআই প্রশ্ন তুলেছে ওখানে দেবাশিস বলে একজন সহ ফরেনসিক মেডিসিন সহ 4 জনকে দেখতে পাওয়া গিয়েছে।
সেখানে ফরেনসিক বিশেষজ্ঞরা কি করছিলেন? সিবিআই এর সন্দেহ যে তথ্য প্রমাণ লোপাটের জন্য কিন্তু এরাই সব থেকে বেশি সাহায্য করতে পারেন, তার কারণ এদের অভিজ্ঞতা বা এদের নলেজ সব থেকে বেশি। তাই সত্যি যদি তথ্য প্রমাণ নষ্ট করার মতো কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এদের ভূমিকা কিন্তু অনেক বড় ভূমিকা হতে পারে। এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে আপনাদের ওই দিন কে পাঠিয়েছিল, কার ইনস্ট্রাকশনে আপনারা গিয়েছিলেন, কিন্তু এনারা কেউ উত্তর দেননি যে কার ইনস্ট্রাকশনে ঘটনা ঘটার পরে পরেই তারা সেখানে পৌঁছে গিয়েছিলেন একেবারে প্লেস অফ অকারেন্সের সেমিনার রুমের মধ্যে। এটা গেল একেবারে আরো একটা বড় ধোঁয়াশা। এবং সিবিআই এর এক কর্তা বলেছেন পরিষ্কারভাবে, এটা আপনারা দেখুন, আপনাদের দেখিয়েও দিচ্ছি, মৃতদেহ থেকে নমুনা সংগ্রহে ধোঁয়াশা রয়েছে, আবার তথ্য প্রমাণ লোপাট করে মামলা দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। বুঝতে পারছেন, সিবিআই এটা বলছে এবং তারা বলছে যে 5 তারিখে তারা এই নিয়ে সুপ্রিম কোর্টে কিছু হয়তো জানাবে। এবার আপনাদের আরো একটা অংশ বলি। হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছিল সকাল 9টায় নাকি তারা ওই দেহ দেখতে পেয়েছিল, অথচ এই যে সেমিনার হলের যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটাতে নাকি সিবিআই বলছে যে এটা সকাল 9টার অনেক আগের ভিডিও। অর্থাৎ হাসপাতাল কর্তৃপক্ষ জানতো, সকলেই জানতো সকাল 9টার অনেক আগেই কিন্তু ওই বডি ডিসকভার হয়ে গিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ অফিসিয়ালি বলেছিল যে সকাল 9টায় নাকি দেহ উদ্ধার হয়েছিল। কেন তারা এই তথ্য লুকিয়ে রাখার চেষ্টা করলো, এটা কিন্তু সন্দেহ বাড়িয়ে দিয়েছে সিবিআই। এটা সিবিআই কেন যে কোনো সাধারণ মানুষের সন্দেহ বাড়িয়ে দেবে? আপনারা বলুন তো, যদি একটা কোনো ঘটনা ঘটে কেন মিথ্যে কথা বলা হবে বলুন তো? বারবার 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 কেন মিথ্যে কথা বলা হবে? নিশ্চিতভাবে কোনো কারণ থাকবে তো। যারা ধামাচাপা দিতে চাইবে, আমি ভুলে যান আরজি করের কথা, ধরুন কোনো একটা অসৎ সংগঠন, তারা যদি একটা মৃত্যু বা খুনকে ধামাচাপা দিতে চায়, তারাও তো এই একই কাজ করবে। তারাও তো পোস্টমর্টেমটাকে যা হোক করে করিয়ে দেওয়ার চেষ্টা করবে, বডিকে তাড়াতাড়ি তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, বক্তব্যের মধ্যে অসঙ্গতি ধরা পড়বে, এই ধরনের সমস্ত কিছুটাই তো ঘটবে। যদি কোনো একটা আরজিকর ভুলে যান, যদি কোনো একটা অন্য কোনো সংগঠনও এটা করে থাকতো যাদের উদ্দেশ্যই ছিল দুষ্কৃতি করা, তারাও তো এই পদ্ধতিই করতেন। আর দেখুন, কাকতালীয়ভাবে তো আরজিকর তো ওই একই পদ্ধতি মেনে করেছেন। তাহলে কি করে বিশ্বাস করব যে আরজিকর সঠিক সঠিক কাজ করেছেন এবং পুলিশ প্রশাসনের কোনো সন্দেহ তৈরি হয়নি? আরজিকর হাসপাতালের কর্তৃপক্ষের কোনো মন্তব্যে বা কোনো কর্মকাণ্ডে আমাদের পুলিশ প্রশাসনের কারোর কোনো সন্দেহ তৈরি হয়নি। এমনকি প্রিন্সিপালকে পর্যন্ত তার বয়ান পর্যন্ত রেকর্ড করেননি 4 দিন পর্যন্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হচ্ছে না, কিন্তু তিনি নিজের দলকে প্রশ্ন করছেন না যে কেন সন্দীপ ঘোষকে 4 দিন থাকা সত্ত্বেও, হাতে পাওয়া সত্ত্বেও তার গ্রেপ্তার করা ছেড়ে দিন, তার বয়ান পর্যন্ত লিপিবদ্ধ করেনি এই কলকাতা পুলিশ। সেই কারণেই এই বিনীত গোয়েলের অপসারণটা কতটা জরুরি বুঝতে পারছেন? তাকে একেবারেই উত্তর দিতে হবে, আজ না হলেও কাল তাকে উত্তর দিতে হবে। ক্ষমতার জন্য তিনি নিশ্চিতভাবে এখন হয়তো যে কোনো ভাবে এড়িয়ে যাচ্ছেন, কিন্তু মানুষ তাকে প্রশ্নের মধ্যে ফেলবেন, তাকে এই প্রশ্নের উত্তরগুলো দিতেই হবে মানুষের কাছে। যে তথ্য প্রমাণগুলো আপনাদের সামনে দিলাম, এতদিন পর্যন্ত আপনাদের এরকম অনেক কিছু বলেছি যেগুলোতে অসঙ্গতি তৈরি হয়েছিল, যেগুলোতে মনে হয়েছিল যে এই ঘটনাগুলো যা অ্যাকচুয়ালি ঘটেছে আর যা বলা হচ্ছে দুটো সেম নয়, সেটা কিন্তু সবই আরজি কর কি বলেছে বা পুলিশ কি বলেছে তার বেসিসে বলেছিলাম। কিন্তু আজকে আপনাদের সামনে যেটা বললাম সেটা সিবিআই কি ভাবছে, এবং আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে সিবিআই তারা অত্যন্ত কঠিন লড়াইটা লড়ছে। তার কারণ হচ্ছে এই যে 4 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ 4 দিন পাওয়া গিয়েছিল, এই 4 দিনের সদ্ব্যবহার করে দিয়েছেন বলে সিবিআই মনে করছেন। তার কারণ সিবিআই এর যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিতে পাচ্ছেন না, এবং সিবিআই বারবার জানার চেষ্টা করছেন যে আপনাদের কে নির্দেশ দিয়েছিল। এই কমন প্রশ্নটা সিবিআই অন্তত সকলকেই করছেন, এই প্রশ্নের উত্তরে সকলেই নীরব থাকছেন। আর এখান থেকে সিবিআই এর সন্দেহ আরো বাড়ছে যে কেন এই প্রশ্নের কেউ উত্তর দিচ্ছেন না বা দিতে চাইছেন না। ইতিমধ্যে সিবিআই পলিগ্রাফ টেস্ট করে নিয়েছে, যদিও পলিগ্রাফ টেস্টকে 100% আইনত সিদ্ধ ধরা হয় না, কিন্তু এই পলিগ্রাফ টেস্ট ধরে এমন কি তারা কিছু ক্লু পেল, এমন কি তথ্য উঠে আসলো যেটা সিবিআই এই তদন্তকে কিছুটা অগ্রাধিকার বা অগ্রগতি করবে? আমি আপনাদের সামনে কথা বলতে পারি, দেখুন, এই তদন্তের কিনারা তো করতেই হবে। জানি না কতদিনে এই তদন্তের কিনারা হবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তদন্তের কিনারার পাশাপাশি সিবিআই কে কিন্তু এটাও পরিষ্কারভাবে বলতে হবে যে যদি কেউ তথ্য প্রমাণ লুকিয়ে থাকে বা সেই কাজের সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেই ব্যক্তিদেরও চিহ্নিত করতে হবে, তার কারণ তারা সমান অপরাধী। হতে পারে যে তারা হয়তো সরাসরি খুন বা ধর্ষণের সঙ্গে জড়িত নাও থাকতে পারেন, কিন্তু
সিবিআই যদি এটা প্রমাণ পায়, যদি কেউ তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন বা তারা কেউ আইন মেনে কাজ করেননি, সেই নামগুলো সামনে আনতে হবে, তাদেরকেও আইনের আওতায় এনে সমানভাবে শাস্তি দিতে হবে। সিবিআই যদি এটা করতে না পারে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেও যদি এটা করতে না পারে, তাহলে আর কার উপরে ভরসা রাখবো? যেহেতু সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত চলছে, তবে মনে রাখবেন এটা কিন্তু সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত চললেও এটা মানুষের নজরদারিতে তদন্ত চলছে। মানুষ কিন্তু একেবারে প্রত্যক্ষ করছে ঘটনার মোড় কোন দিকে ঘুরছে, বা কোনোভাবে রাজনৈতিক টার্ন নিচ্ছে কিনা, বা এটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা। তাই কোনোভাবেই যদি সুপ্রিম কোর্টও যদি সঠিক রাস্তা দেখাতে না পারে, সেদিনও কিন্তু আন্দোলন থামবে না। সম্ভবত সুপ্রিম কোর্টও এই মেসেজটা পেয়ে গেছেন। কি বলবেন বন্ধুরা? আজকে অনেকগুলো তথ্য, অজানা তথ্য আপনাদের সামনে কিন্তু অনেক কষ্ট করে খুঁজে বের করার চেষ্টা করেছি, সেই তথ্যগুলো আপনাদের সামনে দিলাম। আপনাদের মন্তব্য গুরুত্বপূর্ণ, অবশ্যই লিখে জানাবেন আপনাদের মন্তব্য। এখনকার মতো এখানে শেষ করলাম।